স্টেশনে ট্রেন থেকে নেমে দেখলাম সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। তার ওপর কোথাও কোনো জনমানবিক চিহ্ন পর্যন্ত নেই। শুধু স্টেশন মাস্টার টিমটিমে আলো জ্বেলেও বসে আছে। হাতের ঘড়ি দিকে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। গ্রামে শীতের রাতে চারিদিক নিস্তব্ধ। তা যাই হোক, স্টেশন থেকে মিনিট 30-এর সাইকেল জার্নি করলেই 2-3টে ছোট্ট গ্রামের পর একটা বাঁশবাগান পেরোলেই আমাদের গ্রাম। স্টেশন থেকে বেরিয়েই সাইকেলটা নিতে গিয়ে দেখি ভোলাদার বাড়ির গেটে তালা দেওয়া। ভোলাদার বাড়িতে ট্রেনের যাত্রীদের সাইকেল ও মোটর সাইকেল জমা রাখা হয়। গেট বন্ধ দেখে অনেকবার ডাকাডাকি করলাম, তবুও সাড়া পাওয়া গেল না। শীতের রাত, আর কনকনে ঠান্ডা হাওয়াও বইছে। হাতে হাত ঘষে কিছুটা ঠান্ডা কাটানোর চেষ্টা করলাম। আবারও ডাক দিলাম, ভোলাদা, ও ভোলাদা, গেটের তালাটা খোলো, সাইকেলটা নেব। তাও কোনো কাজ হলো না। বাড়িতে ফোন করার জন্য পকেট থেকে মোবাইল বের করে দেখি, ওতেও চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে। রাগে বিরক্ত হয়ে ফিরে আসতে যাব, এমন সময় দেখি ওপারে একটা কালো কুঁজো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনলাম। এ তো ভোলাদা। মনের দুশ্চিন্তা একটু দূর হলো। ভোলাদা হ্যারিকেনটা মুখের সামনে ধরে বলে উঠল, ও তুই এত রাত অবধি কোথায় থাকিস বাপু? আমি বেশি কিছু না বলে শহরে কাজের চাপ থাকে বলে কাটিয়ে দিলাম। এরপর ভেতরে ঢুকে আমার সাইকেলটা নিয়ে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে, গুনগুন করে গান গাইতে গাইতে নিরিবিলি অন্ধকার রাস্তায় একা যাচ্ছে সাইকেলে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, আর মাঝে মাঝে দূর থেকে এক ঝাঁক শেয়ালের করুণ ভয়ানক আওয়াজ। প্রায় 15-20 মিনিট এইভাবে যাওয়ার পর হঠাৎ যেন হালকা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি লাগছে, আর চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। এবার একটু একটু ভয় হতে লাগলো। মনে মনে ভাবলাম, আর একটু সামনেই তো বাঁশের বাগান। এরপর সাইকেলের প্যাডেলে আমি জোর চাপ দিলাম, কিন্তু আগের মতো আমি আর জোরে টানতে পারলাম না। মনে হলো সাইকেলের পেছনে যেন ভারী কেউ বসে আছে। কিছু দূর যেতে একটা শব্দ শুনতে পেলাম, ঘস শব্দ। মনে হচ্ছে সাইকেলের নিচে মাটিতে পা লেগে ঘস ঘস আওয়াজ করছে। এবার ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার কাঁধে যেন কেউ একটা ঠান্ডা হাত রাখলো। আমি ভয়ে পেছনে আর চোখে তাকিয়ে দেখি সাইকেলের পেছনে কেউ একটা বসে আছে, আর পা দুটো শরীরের থেকে এতটাই লম্বা যেটা মাটিতে খসছে, আর একটা ইস্ত্রি আওয়াজ বের হচ্ছে। আমি ভয়ে পেছন ফিরে মুখের দিকে তাকিয়ে চিৎকার করে সাইকেল থেকে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি বুঝতে পারি যে আমি বাঁশ বাগানের ভেতরে চলে এসেছি। তাকিয়ে দেখি সাইকেলের পেছনে বসে থাকা লম্বা পায়ের মানুষটি তার বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখগুলো যেন মুখের থেকেও বড়। চোখের কোনো পাতা নেই। এবার মানুষটি তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি প্রাণ বাঁচানোর জন্য কোনো রকম সাইকেল ফেলে দৌড় দিলাম বাঁশবাগানের বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তার দিকে। দৌড়তে দৌড়তে মনে হলো যেন আমার পেছনে ও দৌড়চ্ছে জোর গতিতে, আর একটু হলে আমায় ধরে ফেলবে। সামনেই আমাদের
গ্রাম দেখতে পাচ্ছি। তখন একটু একটু রাত কেটে ভোরের আলো ফোটার চেষ্টা করছে। দৌড়তে দৌড়তে আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি মাথা ঘুরে পড়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি ঘরে, আর আমার মা পাশে বসে আছে, আর গ্রামের অনেকেও। শুনতে পেলাম আমি নাকি গ্রামের প্রান্তে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। ওরা শহরে যাবে বেরিয়েছিল, আমায় দেখতে পেয়ে আমায় আর আমার সাইকেল ঘরে পৌঁছে দিয়েছে। আমায় সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন করে জ্ঞান হারালো? আমি তাদের সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে যিনি বড় ছিলেন উনি বললেন, ও হচ্ছে এই গ্রামেরই একজন বাসিন্দা। ওর নাম ছিল রতন। তখন গ্রামে মহামারী দেখা দিয়েছিল। একদিন রতন ঠিক করলো শহরে যাবে এবং কাজ করে পয়সা উপার্জন করবে। ওর বউ, 2 ছেলে আর 1 মেয়ে রেখে ও শহরে যায়। তখন গ্রামে মহামারী এতটাই বেড়ে গেছে, গ্রামের পর গ্রামের মানুষ মারা যাচ্ছে না খেতে পেয়ে। রতন টাকা খাবার নিয়ে যখন শহর থেকে গ্রামে ফেরে, তখন দেখে গ্রামের 2-1 জন ছাড়া কেউ বেঁচে নেই। যারা আছে তারাও অসুস্থ। বাড়ি গিয়ে দেখে তার ছেলে মেয়ে সকলেই মারা গেছে। সে ছেলে মেয়ের মৃতদেহ দেখে কষ্টে দুঃখে ওই বাঁশ বাগানে গিয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে রতনের আত্মা সেখানেই থাকে, আর তার ছেলে মেয়ের বয়সী কারোকে দেখলে তার সন্তান ভেবে তার কাছে নিয়ে যেতে চায়। এরপর থেকে শহরে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করতাম। ধন্যবাদ দর্শক বন্ধুদের। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আরও রহস্যময় কিছু গল্প আনতে চলেছি।